নমস্কার, নিউজ প্রাইম নিউজের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে রাখছি, চোখ রাখছি এই মুহূর্তের খবরে। আগরতলায় বিজেপির মহা যোগদান সভায় জনজাতি উন্নয়নের প্রশ্নকে সামনে এনে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা দাবি করেন, সংবিধানের ১২৫তম সংশোধন, টিটিএডিসিতে ৫০টি আসন ও টেরিটোরিয়াল কাউন্সিল গঠনের মতো উদ্যোগের মাধ্যমে জনজাতিদের ক্ষমতায়নে কার্যকর ভূমিকা নিতে পারে একমাত্র বিজেপি। রবিবার জনজাতি যোগদান সভায় এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন হলে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আয়োজিত মহা যোগদান সভাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সভায় বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে ১৩৩৬টি পরিবারের মোট ৩১৮৯ জন ভোটার যোগদান করেন বিজেপিতে। সভায় বক্তব্য রাখতে গিয়ে জনজাতি সম্প্রদায়ের উন্নয়নের প্রসঙ্গকে বিশেষভাবে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। জনজাতিদের জন্য সত্যিকারের উন্নয়ন করবে ভারতীয় জনতা পার্টি। সংবিধানের ১২৫তম সংশোধন, টিটিএডিসিতে ৫০টি আসন, টেরিটোরিয়াল কাউন্সিল গঠনের মতো বিষয়গুলিতে ইতিবাচক ভূমিকা নিতে পারবে একমাত্র ভারতীয় জনতা পার্টি বলে দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রিয়েল ডেভেলপমেন্ট আপনারা দেখবেন ভারতীয় জনতা পার্টির যখন সেখানে সরকার হবে, আপনারা দেখবেন কি রিয়েল ডেভেলপমেন্ট কাকে বলে, সেটা আমরা করব। আমি এখনো বলছি, এই যে আমরা যদি আমাদের সরকার, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট যদি সব সমস্যা, এই যে ১২৫তমই বলুন, আমাদের যে ৫০টা এডিসির সিট বলুন বা টেরিটোরিয়াল কাউন্সিল, আমি বলছি আই উইল ফাইট ফর ইউ। আমাদের ফাইট করারও দরকার নেই, আমাদের সরকার খালি গড়তে দিন, আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলব। আমরা যদি করি, অন্যরা কেন এই বিষয়ে কথা বলবো? আমরা আমাদের মাধ্যমে সেটা হবে। চেষ্টা করেছিলাম সবাইকে নিয়ে চলার, কিন্তু ওনারা চলতে চান না। কি করবোটা কি? একদিকে কলে এক কথা, মিথ্যে কথা বলে আরেক রকম। রাজতন্ত্রের দিন শেষ, গণতন্ত্র চলছে বর্তমানে। এই পরিস্থিতিতে সাম্প্রদায়িক সুরসুরি দেওয়া ছাড়া কিছু নেই তীব্রামথার কাছে। এডিসি দুরবস্থা থেকেই বোঝা যায় তাদের মধ্য থেকে মুখ্যমন্ত্রী হলে কি পরিস্থিতি হবে রাজ্যের, বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এটা রাজতন্ত্র না, এখন গণতন্ত্র। রাজতন্ত্রের দিন শেষ, রাজতন্ত্রের দিন আর নেই, এটা বুঝতে হবে। গণতন্ত্র হচ্ছে আসল। আমি এক সময় দুঃখ লাগে, এই যে চ্যালেঞ্জ বলে কিছু প্রিন্সিপাল লাগে। চ্যালেঞ্জ করতে গেলে নিজের হৃদয়ে আগে বুঝতে হবে যে আমি ঠিক পথে আছি, আমি যা বলি সত্য কথা বলি কি না। কালকে চ্যালেঞ্জ বলছে, তোমার কাছে আছেটা কি? এ সাম্প্রদায়িক সুরসুরি দেওয়া ছাড়া। আরে প্রথমে থানসাদের জন্য কিছু করার, আরে মুখ্যমন্ত্রী যদি হও, এমনিতেই যে নমুনা দেখাচ্ছ এডিসির মধ্যে, আর মুখ্যমন্ত্রী হলে ত্রিপুরার যে কি দুর্দশা হবে সেটা তো এমনিতেই বোঝা যায়। যে হারে লুটপাট এই সামান্য একটা এডিসির জন্য আর কি হবে, সেটা তো অলরেডি মানুষ পিকচার দেখ চুকায়। এখন স্বপ্ন দেখছে মুখ্যমন্ত্রী হলে কি হয়ে যাবে, আপনাদের কি করবে। এক একজন যারা ফরেন ট্রিপ বিভিন্ন জায়গায় যাচ্ছে, এরপরে আমার তো মনে হয় ওই চন্দ্রালোকে যাবে, তারপর থেকে চন্দ্রালোকে যাবে না, আর এসে বড় বড় কথা বলবে। আজকে ভারতীয় জনতা পার্টির আসার কারণে ওনাদের চেহারা কিন্তু দেখা যাচ্ছে, ওনাদের চেহারা দেখা যায়। বিভিন্ন জায়গায় চেষ্টা করেছে। সবচেয়ে বেশি আমার মনে আছে, থানার মধ্যে গিয়ে একটা ছেলেকে মেরেছে। সে কে ছিল? ও তো থানসারই ছিল। থানার ভিতর ঢুকে একজন ছেলেকে মেরেছে কিনা মনে আছে আপনাদের ফটোটা? তাহলে থানসা ছিল, তখন থানসার কথা মনে ছিল না। দেশের সাংবিধানিক কাঠামোর মধ্যে জনজাতিদের রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সংবিধানের ১২৫তম সংশোধন মূলত ষষ্ঠ তপশিলভুক্ত এলাকায় স্বশাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে আনা হয়েছিল। জনজাতি অধ্যুষিত অঞ্চলে উন্নয়ন ও প্রশাসনিক ক্ষমতার বিকেন্দ্রীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই ধরনের সাংবিধানিক উদ্যোগ।
ত্রিপুরার ক্ষেত্রে বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকার প্রশাসনিক কাঠামোর কেন্দ্রবিন্দু হল টিটিএডিসি। বর্তমানে এই পরিষদে 28টি আসন রয়েছে, যা জনজাতির প্রতিনিধিত্বের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্ল্যাটফর্ম। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এই কাঠামোকে আরও কার্যকর করার পাশাপাশি টেরিটোরিয়াল কাউন্সিল গঠন এবং স্বশাসনের পরিধি বাড়ানোর ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা পালন করতে চায় বিজেপি সরকার। ফলে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে আগামী নির্বাচনী রাজনীতির প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে মোট 5টি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা করল নির্বাচন কমিশন। ঘোষিত সূচি অনুযায়ী আগামী এপ্রিল মাস জুড়ে একাধিক দফায় অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ এবং 4 মে প্রকাশ করা হবে ফলাফল। নির্বাচনকে সুষ্ঠু ও স্বচ্ছ করতে একাধিক নতুন উদ্যোগ গ্রহণ করেছে কমিশন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আসাম, কেরালা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির ভোট গ্রহণের সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত সূচি অনুযায়ী আসাম, কেরালা এবং পুদুচেরিতে এক দফায় আগামী 9 এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তামিলনাড়ুতে ভোট হবে 23 এপ্রিল। রবিবার সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এই কথা জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। All 126 assembly constituencies for Assam, the polling shall be just in one phase, and the polling shall take place on 9th of April, Thursday, 2026. The counting shall be on 4th of May. All 140 assembly constituencies of Kerala shall also go for polling on 9th April, that is Thursday, and counting shall be on the same day, that is 4th May 2026. Puducherry also will go along with Assam and Kerala. The date of poll is 9th April, and the counting will be 4th of May. Tamil Nadu, all 234 assembly constituencies will go for poll on 23rd of April in one phase, and the counting shall be on the same day for all the 5 states/UT, that is 4th of May 2026. অন্যদিকে পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। 23 এপ্রিল এবং 29 এপ্রিল অনুষ্ঠিত হবে পশ্চিম বাংলা বিধানসভা নির্বাচনের ভোট গণনা। 5টি রাজ্যের ভোটের ফলাফল ঘোষণা করা হবে আগামী 4 মে। The 294 assembly constituencies, the polling shall be held in 2 phases. In the first phase 152 and the second phase 142. The date of poll shall be 23rd of April and 29th of April, and the counting shall be together for all, that is 4th of May 2026. এবারে 5টি রাজ্যের নির্বাচনে প্রায় 17 কোটি 40 লক্ষ ভোটার প্রয়োগ করবেন তাদের গণতান্ত্রিক অধিকার। মোট 824টি বিধানসভা আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন প্রক্রিয়াকে আরো স্বচ্ছ ও নিরপেক্ষ করতে গত 1 বছরে নির্বাচন কমিশন বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এর মধ্যে অন্যতম হলো এসআইআর। পাশাপাশি ভোট গ্রহণ প্রক্রিয়ায় শৃঙ্খলা বজায় রাখতে নতুন একটি নিয়মও চালু করা হয়েছে। ভোটারদের মোবাইল ফোন ভোট কেন্দ্রের বাইরে রাখতে হবে। ভোটদান সম্পূর্ণ হওয়ার পর তারা সেই মোবাইল ফোন পুনরায় সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট 5টি রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। উল্লেখ করা যেতে পারে আগামী মে মাসে শেষ হচ্ছে এই 5টি রাজ্যের বিধানসভার মেয়াদ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জরুরি স্বাস্থ্য পরিষেবাকে আরও আধুনিক ও দ্রুততর করতে 24টি বিআইএস মানসম্পন্ন অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উন্নত জীবন রক্ষাকারী সরঞ্জাম সমৃদ্ধ এই অ্যাম্বুলেন্সগুলো রোগীদের দ্রুত চিকিৎসা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
ত্রিপুরায় জরুরি স্বাস্থ্য পরিষেবাকে আরও আধুনিক ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। রবিবার 24টি নতুন বিআইএস মানসম্পন্ন অ্যাম্বুলেন্স পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই উদ্যোগের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে দ্রুত ও মানসম্মত চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্মোচিত হলো নতুন দিগন্ত। না, এটা অ্যাকচুয়ালি আমাদের টোটাল 24টার মতো আজকে বিএলএস সাপোর্ট, এএলএস সাপোর্ট অ্যাম্বুলেন্স আজকে এখানে এটাকে দেওয়া হয়েছে, ডেডিকেটেড টু সাফারিং পিপলস। তো এখানে 20টা যেটা আছে বিশেষ করে ট্রমার জন্য, ট্রমার ক্ষেত্রে বহু জায়গার মধ্যে অনেক পেশেন্টের সাংঘাতিক সমস্যা আপনারা জানেন। তো রাস্তার মধ্যে আনতে আনতে যদি এই ধরনের বিএলএস বা এএলএস সিস্টেম না থাকে তাহলে কিন্তু অনেক পেশেন্ট রাস্তায় নিতে নিতে কিন্তু অনেক সময় মারা যান। তো সেই জায়গায় এটাকে প্রপারলি যাতে পেশেন্টকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া যায় তার জন্য এই যে আজকে 24টা এই বিএলএস মেইনলি এএলএস সাপোর্ট সেই ব্যবস্থার জন্য আপনারা দেখলেন খুব সুন্দর গাড়ি এবং খুবই ভালো গাড়ি এবং টাটা কোম্পানির থেকে এগুলো নেওয়া, এবং এতে করে প্রায় আমাকে যে রিপোর্ট করা হলো প্রায় 24 থেকে 25 লাখ টাকা করে এক একটা গাড়ির দাম, এবং টোটাল আমরা প্রায় 25 থেকে 25.5 কোটি টাকা, 5 থেকে 5.5 কোটি টাকা এর মধ্যে আমরা খরচ করেছি। তো এটা আগামী দিনে স্বাস্থ্য ব্যবস্থার সাথে আরেকটা নতুন পালক যুক্ত হলো আমি বলবো, এবং আমরা চাই যে সব দিক দিয়ে আমাদের কোনো জায়গায় যেন খামতি না থাকে সেই দিকে কিন্তু আমাদের নজর আছে। আমি এর জন্য স্বাস্থ্য দপ্তরকে আমি ধন্যবাদ দেব। 4টি অ্যাম্বুলেন্সকে মাতৃ ও শিশু কল্যাণ বিভাগের সাথে যুক্ত করা হবে 102 নম্বরে। বাকিগুলি সংযুক্ত থাকবে ট্রমা কেয়ারস ব্যবস্থাপনার সাথে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিশেষ করে যে 4টা বললাম, তো এটা কিন্তু 4টা থাকবে আমাদের 102 সাথে যুক্ত করেছি মাদার অ্যান্ড চাইল্ডের জন্য, আর বাকিগুলো ট্রমার সাথে আমরা যুক্ত করেছি। এতে করে এখন কিন্তু অনেকটা সুবিধা হবে, যখনই ওরা খবর পাবে সেই খবর পাওয়ার সাথে সাথে যখন পৌঁছে যাবে, এবং যেভাবে ভিতরটা আপনারা দেখেছেন ট্রলি যে কোনো একজনই আরামসে ট্রলিকে টানতে পারবে, এর জন্য দুজনেরও দরকার নেই। আর আস্তে আস্তে করে নিচে থেকে কিন্তু পাও খুলে যাচ্ছে, পাগুলোও কিন্তু রাস্তার মধ্যে আরামসে এসে এটা স্ট্যাটিক কন্ডিশনে সে একজন লোক ইচ্ছে করলে নিয়ে যেতে পারবে, মানে কোনো রকম খুব ইজি বিষয়টা। তো এটা আমাদের জন্য খুবই আমার মনে হয় আমি ডেডিকেট করলাম সমস্ত ত্রিপুরাবাসীর জন্য, যখনই কোনো অসুবিধা হবে এই সার্ভিসটা ওনারা পাবেন। তার জন্য কি কোনো ট্রেনিং কোনো লোক থাকবে গাড়ির সঙ্গে? এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস মানসম্পন্ন অ্যাম্বুলেন্সগুলির অন্যতম বিশেষত্ব হলো এগুলি জাতীয় মানদণ্ড অনুযায়ী তৈরি। অ্যাম্বুলেন্সের ভেতরে উন্নত জীবন রক্ষাকারী সরঞ্জাম, অক্সিজেন সাপোর্ট সিস্টেম, স্ট্রেচার, জরুরি চিকিৎসা সরঞ্জাম এবং রোগীর পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে প্রয়োজনীয় আধুনিক ব্যবস্থা। ফলে দুর্ঘটনা বা গুরুতর অবস্থার ক্ষেত্রে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সম্ভব হবে প্রাথমিক চিকিৎসা দেওয়া। এছাড়া বিআইএস মান অনুযায়ী এই অ্যাম্বুলেন্সগুলির অভ্যন্তরীণ বিন্যাস এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সহজে রোগীর চিকিৎসা করতে পারেন চিকিৎসা কর্মীরা। পর্যাপ্ত আলো, নিরাপদ স্ট্রেচার লকিং ব্যবস্থা এবং জরুরি যন্ত্রপাতি রাখার নির্দিষ্ট স্থানও রয়েছে। এতে রাজ্যের সব এলাকায় দ্রুত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে রোগী দ্রুত হাসপাতালে স্থানান্তর করা সম্ভব হবে এবং অনেক ক্ষেত্রেই জীবন রক্ষা করা সহজ হবে এই নতুন অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হওয়ার ফলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হতেই নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে রাজ্যের শিক্ষক ও সরকারি কর্মচারীদের মধ্যে। মহার্ঘ ভাতার বৈষম্য, সপ্তম বেতন কমিশনের অসম্পূর্ণ বাস্তবায়ন, অষ্টম বেতন কমিশন এবং দীর্ঘদিন ধরে অপ্রকাশিত থাকা ভার্মা কমিটির রিপোর্ট, এই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন ও প্রত্যাশা দুটোই বাড়ছে কর্মচারী মহলে। সোমবার পেশ হতে চলা বাজেটে এই ইস্যুগুলিতে সরকার কি সিদ্ধান্ত জানায় সেদিকেই এখন তাকিয়ে রাজ্যের কর্মচারী সমাজ। সোমবার বিধানসভায় পেশ করা হবে 2026-27 অর্থ বছরের বাজেট। আর এই বাজেটকে ঘিরেই নতুন করে প্রত্যাশা জাগছে রাজ্যের শিক্ষক ও সরকারি কর্মচারীদের মধ্যে। দীর্ঘদিন ধরে বকেয়া মহার্ঘ ভাতা, সপ্তম বেতন কমিশনের পূর্ণ বাস্তবায়ন এবং অষ্টম বেতন কমিশন নিয়ে অসন্তোষের আবহে
ভার্মা কমিটির রিপোর্ট এবং ডিএ বৈষম্যের অবসান নিয়ে প্রশ্ন রাজ্যের কর্মচারীদের মধ্যে। বর্তমানে 33% মহার্ঘ ভাতা পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। গত 19 মাসে ধাপে ধাপে মোট 29% ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় এখনো প্রায় 21% ডিএ কম পাচ্ছেন রাজ্যের কর্মচারীরা। সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ আরো 3% বৃদ্ধি পেয়ে 53% পৌঁছেছে। ফলে আরো স্পষ্ট হয়েছে এই ব্যবধান। এই পরিস্থিতিতে কর্মচারীদের একাংশের অভিযোগ, সরকার পরিবর্তনের সময় সপ্তম বেতন কমিশনের সমস্ত সুপারিশ কার্যকর করার প্রতিশ্রুতি দেওয়া হলেও হয়নি তার পূর্ণ বাস্তবায়ন। কর্মচারীদের দাবি, সপ্তম বেতন কমিশনের নামে যে সুবিধা দেওয়া হয়েছে তা প্রত্যাশার তুলনায় অনেকটাই অসম্পূর্ণ। 2018 সালে কর্মচারীদের সপ্তম বেতন কমিশন বাস্তবায়নের বিষয়টি পর্যালোচনা করতে অসমের প্রাক্তন মুখ্য সচিব পিপি ভার্মার নেতৃত্বে গঠন করা হয় একটি বিশেষজ্ঞ কমিটি। কমিটিকে 90 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় রাজ্য সরকার। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করা হয়নি। ফলে ভার্মা কমিটি আদৌ রিপোর্ট জমা দিয়েছে কিনা, আর জমা দিয়ে থাকলে সেটি প্রকাশ করা হচ্ছে না কেন, তা নিয়েই প্রশ্ন কর্মচারী মহলে। অন্যদিকে রাজ্য সরকারের বক্তব্য, সীমিত আর্থিক সক্ষমতার বড় অংশই ব্যয় হয় কর্মচারী ও পেনশনভোগীদের বেতন ভাতায়। 27,000 কোটি টাকার বাজেটের মধ্যে প্রায় 14,000 কোটি টাকা ব্যয় হয় এই খাতে। তাই অতিরিক্ত আর্থিক চাপ নেওয়া সরকারের পক্ষে সহজ নয় বলেই মত সংশ্লিষ্ট মহলের। এদিকে গত বছর কেন্দ্রীয় সরকারের অষ্টম পে কমিশন গঠনের সিদ্ধান্ত ঘোষণার পর নতুন করে আশার সঞ্চার হয়েছে রাজ্যের কর্মচারীদের মধ্যে। কারণ কেন্দ্রীয় সরকারের বেতন কাঠামো পরবর্তীকালে অনুসরণ করে থাকে অধিকাংশ রাজ্য সরকারই। এই পরিস্থিতিতে রাজ্য বিধানসভার চলতি বাজেট অধিবেশনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে শিক্ষক ও সরকারি কর্মচারীরা। ডিএ বৈষম্য, সপ্তম বেতন কমিশনের বকেয়া সুবিধা এবং ভার্মা কমিটির রিপোর্ট, এই সমস্ত বিষয়ে সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করবে বলে প্রত্যাশা কর্মচারীদের। পাশাপাশি অষ্টম পে কমিশন নিয়ে রাজ্যের ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কেও স্পষ্ট বার্তা মিলবে বলেও সোমবারের বাজেট নিয়ে প্রত্যাশা কর্মচারী মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরার ইতিহাসে অমর মানিকের শাসনকাল ছিল এক অস্থির ও ঘটনাবহুল অধ্যায়। আফগান শক্তির উত্থান, পূর্বাঞ্চলে ক্রমাগত সংঘর্ষ এবং আরাকান রাজ্যের আক্রমণের মধ্যেই পরিচালিত হয় তাঁর রাজত্ব। যুদ্ধ, কূটনীতি ও পারিবারিক দ্বন্দ্বে জর্জরিত এর সময়কাল শুধু ত্রিপুরার ইতিহাসেই নয়, সমগ্র পূর্ব ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটেও ফেলেছিল গভীর প্রভাব। রবিবার আনুষ্ঠানিকভাবে অমর মানিকের মূর্তির উন্মোচন করা হয় ছবিমোড়ায়। গোমতী জেলার অমরপুরের ছবিমোড়া পর্যটন কেন্দ্রে রবিবার মহারাজা অমর মানিকের আবক্ষ মূর্তি উন্মোচন করেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যের পর্যটন বিকাশে উদ্যোগী ভূমিকার জন্য পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর প্রশংসা করেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ত্রিপুরার ইতিহাস ও ঐতিহ্যকে সামনে এনে পর্যটন ক্ষেত্রকে আরো সমৃদ্ধ করার বড় সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। More and more information is coming out under the tourism minister Sushanta Chaudhary. A lot of infrastructure has been made, and just because we are fighting an election in the next few weeks, I don't want to criticize the tourism minister for the sake of criticism. He has done a lot of good work. If you see it in Matabari, if you see it even here, infrastructure development is coming up. I was recently in Jampui. I saw the Eden Guest House. Very well done. So I believe that good work is being done. It was a propaganda by the communists for many years not to highlight the work of our ancestors in our past. But efforts have been made, and I think more effort will be made. And I think if we are also included in some of the decision making, we'll be happy. But overall, I think information is flowing out, and I think what it needs is us to coordinate properly. But nevertheless, let me say that under Sushanta Chaudhary, tourism department has done very well despite financial crunch. And what you need is young people, young ministers who have different ideas to become part and be given a free hand so that they can develop Tripura. Tripura has huge potential in tourism, especially religious, cultural tourism. And if we can use that to our advantage, it will benefit the poor people, the common people, not only in Agartala but in the villages and in rural parts of Tripura as well. Thank you. ত্রিপুরার ইতিহাসে অমর মানিকের শাসনকাল ছিল অত্যন্ত ঘটনাবহুল ও অস্থিরতাপূর্ণ। প্রায় 9 বছর তিনি ত্রিপুরার সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে একের পর এক যুদ্ধ ও রাজনৈতিক সংকটের মুখোমুখি হতে হয় তাকে।
তার রাজত্বকাল মূলত 16 শতকের সেই ক্রান্তিকালীন সময়ের সঙ্গে যুক্ত, যখন পূর্ব ভারত ও বাংলার রাজনীতিতে ঘটছিল বড় পরিবর্তন। বাংলার ইতিহাসও তখন ছিল গভীর অস্থিরতা। শের শাহ সূরি 1539 সালে মোগল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে দিল্লি সিংহাসন দখল করার পর বাংলার ইতিহাসেও তখন ছিল গভীর অস্থিরতা। শের শাহ সূরি 1539 সালে মোগল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে দিল্লির সিংহাসন দখল করার পর বাংলায় দীর্ঘ সময় প্রভাব বিস্তার করে আফগান শক্তি। প্রায় 37 বছর ধরে আফগানদের শাসন চলতে থাকে, যতদিন না আকবর মোগল বাহিনী 1576 সালে বাংলা পুনরুদ্ধার করে। এই সময়ে পূর্ব বাংলার বিস্তীর্ণ অঞ্চলে আফগান শক্তির আধিপত্য ছিল প্রবল এবং চট্টগ্রাম, সিলেট, খন্ডাল, ত্রিপুরা, আসাম ও আরাকান অঞ্চল জুড়ে চলতে থাকে সংঘর্ষ ও অস্থিরতা। রাজা অমর মাণিক্যকে আফগান যুদ্ধবাজ এবং বিদ্রোহী জমিদারদের সঙ্গে বারবার সংঘাতে জড়াতে হয় এই ক্রান্তিকালেই। এক যুদ্ধে তরফ পরগনার বিদ্রোহী জমিদারকে আশ্রয় দেওয়ার পাঠান সেনাপতি ফতেহ খানকে পরাজিত করেন অমর মাণিক্য। তবে বিজয়ের পর প্রতিশোধমূলক ব্যবস্থা না নিয়ে কূটনৈতিক পথ অবলম্বন করেন তিনি। ফতেহ খানের কাছ থেকে ভবিষ্যতে বিদ্রোহী জমিদারদের সহায়তা না করার প্রতিশ্রুতি নিয়ে মুক্তি দেন তাকে। এই বিজয়ের স্মরণে 1581 সালে একটি বিশেষ মুদ্রা জারি করেন অমর মাণিক্য। তবে আরাকানের শক্তিশালী রাজা মিন ফালাউং এবং তার মগ সেনাবাহিনীর বিরুদ্ধে সংঘর্ষে ভাগ্য সুপ্রসন্ন ছিল না অমর মাণিক্যের। চট্টগ্রাম দখলের উদ্দেশ্যে একাধিকবার ত্রিপুরার বিরুদ্ধে অভিযান চালান আরাকান রাজা। প্রথম দিকে কয়েকটি যুদ্ধে পরাজিত হওয়ার পর কৌশলগতভাবে শান্তির প্রস্তাব দেন তিনি। শুভেচ্ছার নিদর্শন হিসেবে দূতের মাধ্যমে পাঠানো হয় রত্নখচিত হাতির দাঁতের একটি মুকুট এবং একটি শান্তি চুক্তির খসড়া। এই মুকুটকে কেন্দ্র করে নতুন করে বিরোধ সৃষ্টি হয় ত্রিপুরার রাজ পরিবারে। কে মুকুট ধারণ করবে তা নিয়ে রাজপুত্রদের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। সেই সুযোগে আরাকানের দূত ত্রিপুরার প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে সংগ্রহ করে গুরুত্বপূর্ণ তথ্য। পরবর্তী আক্রমণে আরাকান বাহিনী বিজয় হয় এবং বড় থাকা খায় ত্রিপুরা। ত্রিপুরার ইতিহাসের এই নাটকীয় ঘটনাকে তাঁর বিখ্যাত নাটক মুকুটে অমর করে তুলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রাজা অমর মাণিক্যের সময় অমরপুরের অঞ্চলে একাধিক মন্দির ও একটি প্রাসাদ নির্মিত হয়েছিল, যার ধ্বংসাবশেষ এখনও সেখানে বিদ্যমান। কিন্তু আরাকানের বিরুদ্ধে যুদ্ধে সিংহাসন ও এক পুত্র হারানোর পর গভীরভাবে ভেঙে পড়েন রাজা অমর মাণিক্য। তিনি উদয়পুর ত্যাগ করে শেষ পর্যন্ত 1586 সালে রাজধর চেরা এলাকায় মারাত্মক আফিম পান করে আত্মহত্যা করেন বলে উল্লেখ রয়েছে ইতিহাসে। মৃত্যুর আগে তিনি তাঁর রাজপুত্র রাজধরকে রাজ্যাভিষেক করান মনু নদীতে ভাসমান নৌকায়। পরবর্তীকালে কৈলাস শহর মহকুমার রাজচেরা নামে পরিচিত হয় এই অঞ্চলটি। স্থানীয় ত্রিপুরী জমাতিয়া বংশের লোককথা অনুযায়ী আরাকান রাজাদের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ের আশায় গোমতী নদীর তীরে দেবী চক্রমার পূজা করতে এসেছিলেন রাজা অমর মাণিক্য। ত্রিপুরার ঐতিহাসিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে এই কিংবদন্তিও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের আগে জম্পুই জলায় তিপ্রামথার অফিসে বোমা ও গুলি চালনার ঘটনা নতুন করে উস্কে দিয়েছে রাজনৈতিক উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। এডিসি এবং ভিলেজ কমিটির নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠছে জনজাতি এলাকা। নির্বাচনের প্রাক মুহূর্তে তিপ্রামথা দলীয় কার্যালয়কে লক্ষ্য করে বোমা নিক্ষেপ ও গুলি চালনার ঘটনায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে নতুন করে। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা আচমকা তিপ্রামথার অফিসের সামনে এসে একাধিক বোমা নিক্ষেপ করে এবং প্রায় 9 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। হঠাৎ এই হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। আহত কর্মীদেরকে দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে। bom kidar ka bom ko ja fadir ka ni ne pada faida kidar faina ha tam betul nung ke bojak tong mana pro ang oro yang hating samanta hating ni jam hating ne yang oro gari rijap no ba payment ta ke nang party office ho ke tam khanya ha payment orang ka boro ano mana kasih ketar mundo sindaran kesana honda kesana itu kono na samsa ka ni para ha falto ni para bro gurdelo ni ke bom kitar jang man ya klo ya ko dumang ha ni momo anu mana ঘটনার পরপরই এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের
তৎপর হয়ে ওঠে পুলিশ ও প্রশাসন। নিরাপত্তা জোরদার করতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীও মোতায়েন করা হয়েছে এবং গোটা এলাকায় বাড়ানো হয়েছে টহল। বখরগরি খাজা গনা দি খাজানো কোনা কঙ্গরি খা গে প্রো কামরা বহতানা আতা গুলি তোর কেরম শুনছো না দর বড় খগিরি খাতা বড় বড় পাটা অফিস দেখা পায় ইকো দুগলাম দুগলাম তোর কে তা কেসে খাইলে ছিলেন তেমে দেখলিয়া বড় তা কগমান তা আর বাজ তা সমরো সাজানো পাঁচজনা পাঁচি তো আনি ছালা আনি পুরা না আপনি পুরিনি ইম্প্যাক্ট করে নি বগুলি না আনি পুরা অনেক দেবরমা হরকিস না পারা বিশ কেন্দ্র সারা লালমোহন দেবরমা লেট আনি পুরা না আপনি পুরিনি angkal ke kami ini kan ang terus kan ang kiri dua five five ke kan ang kongiri kata ada tang liya ani pun na itu na dia Kojana mana tu kumah kojana tu kumah. masa itu beli na Bosan nak kami ni. dia oro ang bokong la kundo bor ni di kesak kaza kubu sa kanang kongiri kata nu kuno nu kuno nu yang kata aku sih sungguh oro na jaro oro kata ada beli to oro রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকার নির্বাচন এবং ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তীব্র হয়ে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। বিশেষ করে উপজাতি অধ্যুষিত এলাকাগুলিতে রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে আগেই তৈরি হয়েছিল সংঘাতের আশঙ্কা। জম্পুই জেলার এই হামলার ঘটনা আবারও জোরালো করল সেই আশঙ্কাকে। এডিসি এলাকার ভিলেজ কমিটির নির্বাচন কেবল স্থানীয় প্রশাসনিক কাঠামোর নির্বাচন নয়, বরং এটি উপজাতি রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশ নির্ধারণেও রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। ফলে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া হয়ে উঠছে প্রতিটি রাজনৈতিক দলই। এর ফলে অনেক ক্ষেত্রে রাজনৈতিক উত্তেজনা সহিংসতায় রূপ নিচ্ছে, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক বলে মনে করছে বিশ্লেষক মহল। এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষা করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে। নির্বাচন যত এগিয়ে আসবে ততই উত্তেজনা বাড়ার আশঙ্কা করছে বিশ্লেষকরা। নির্বাচনকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সময়ের দাবি বলে মনে করছেন পর্যবেক্ষক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ এবং ৪ মে হবে ভোট গণনা। প্রয়াত বিশ্ববন্ধু সেনের মৃত্যুর পর শূন্য হয়ে পড়া এই আসনে মোট ৪৬,০০০-এর বেশি ভোটার অংশগ্রহণ করবেন এবারের উপনির্বাচনে। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল ভারতের নির্বাচন কমিশন। কমিশনের ঘোষণায় জানানো হয়েছে আগামী ৯ এপ্রিল এই কেন্দ্রে অনুষ্ঠিত হবে উপনির্বাচনের ভোট গ্রহণ। এই ক্ষেত্রে ভোট গণনা অনুষ্ঠিত হবে ৪ মে। নির্বাচন কমিশনের এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে জোরদার তৎপরতা। That is Goa, Gujarat, Karnataka, Maharashtra, Nagaland and Tripura. The name of the constituencies are mentioned here and the reasons which will be circulated to you. And the schedule would be that the assembly constituencies for Goa, Karnataka, Nagaland and Tripura will be held, the polling will be held on 9th of April, and for the assembly constituencies of Gujarat and Maharashtra on 23rd. The counting shall be on 4th of May for all the cases. গত বছরের ২৬শে ডিসেম্বর ত্রিপুরা বিধানসভা স্পিকার বিশ্ববন্ধু সেনের মৃত্যুর পর থেকে শূন্য হয়ে পড়ে ধর্মনগর বিধানসভা আসনটি। দীর্ঘদিন ধরে শূন্য থাকা এই গুরুত্বপূর্ণ আসনে উপনির্বাচনের অপেক্ষায় ছিল রাজনৈতিক দলগুলি। অবশেষে নির্বাচন কমিশনের ঘোষণার মাধ্যমে ঘটল সেই প্রতীক্ষার অবসান। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ধর্মনগর বিধানসভা কেন্দ্রে মোট ৪৬,১৪৩ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ২২,৩৮০ জন পুরুষ ভোটার এবং ২৩,৭৬৩ জন রয়েছেন মহিলা ভোটার। ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মোট ৫৫টি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৩২টি ভোট কেন্দ্র শহরাঞ্চল এবং ২৩টি অবস্থিত গ্রামীণ এলাকায়। প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ভোট কেন্দ্রে নিরাপত্তা ও প্রয়োজনীয় পরিকাঠামোর ব্যবস্থা রাখা শুরু হয়েছে প্রস্তুতি। উপনির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের সংগঠনকে চাঙ্গা করতে এবং ভোটারদের কাছে পৌঁছাতে করছে জোরদার প্রস্তুতি। সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়েও সিদ্ধান্ত চূড়ান্ত দলীয় মহলে। একদিকে নির্বাচন ঘোষণার আগে প্রার্থী ঘোষণা করে দিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম। অন্যদিকে নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে জেলা প্রশাসন ও নির্বাচন দপ্তর শান্তিপূর্ণ
অবাধ ও নিরপেক্ষ ভোট গ্রহণ নিশ্চিত করতে গ্রহণ করছে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি। সব মিলিয়ে এখন রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যস্ততা বাড়তে শুরু করেছে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে। আগামী 9 এপ্রিল ভোট গ্রহণ এবং 4 মে ফল ঘোষণাকে কেন্দ্র করে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে উত্তর ত্রিপুরার রাজনৈতিক পরিবেশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।